শুধু ভয় 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 না করে গণিতের মজাতে ডুবতে হলে তুহিনসার আছে তোমার শহরে। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তুহিন স্যার তোমাদের জন্য আজকে একটা মজার ক্লাস, মজার ভিডিও নিয়ে হাজির হয়েছি। তুমি যদি নবম দশম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই ক্লাসটা তোমার জন্য। আমি আশা করব পুরো ক্লাসটা না টেনে, পুরো ভিডিওটা না টেনে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি কন্টিনিউ করবা। আমি খুব আশাবাদী যে তোমার ত্রিকোণমিতির পুরো বেসিক কনসেপ্ট আজকে ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বা ট্রাইগোনোমেট্রিক রেশিও এই চ্যাপ্টার অর্থাৎ জেনারেল ম্যাথ নবম অধ্যায়ের টোটাল বেসিক অংশ নিয়ে তোমাদের কাছে আজকে আমরা ক্লাসটা নিয়ে হাজির হয়েছি। আশা করছি এই ক্লাসের পরে তোমার ত্রিকোণমিতির কোনো বেসিক কোনো সমস্যা থাকবে না। ঠিক পরবর্তীতে ধারাবাহিকভাবে আমরা চ্যাপ্টার ওয়াইজ মূল অঙ্ক এক থেকে শুরু করে উদাহরণের অঙ্ক সহ যত কিছু আছে সবকিছু তোমাদের কাছে আমরা ভিডিওতে আপলোড করব, ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ পেয়ে যাবা। তাহলে আসো আমরা কথা না বলে ক্লাস কন্টিনিউ করছি। আমি আবারও বলছি, তুমি পুরো ক্লাসের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি মনোযোগ দিয়ে দেখবা। অবশ্যই কাছে তোমার খাতা কলম ক্যালকুলেটর যা যা দরকার রাখবা কাছে। ওকে, চলো দেখো, শুরুতে আমরা একটা ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ বোর্ডে, আমরা ত্রিভুজের নাম দিয়েছি এবিসি। আমি যদি তোমাকে শুরুতে প্রশ্ন করতে চাই, বলো তো এই ত্রিভুজের ভূমি কোনটা? আমি বলতে পারি, তুমি মনে এই উত্তরটাই দিবা যে স্যার এই ত্রিভুজটার ভূমি হলো বিসি, বাট এটা অবশ্যই রং উত্তর। তো বলতে পারো স্যার তাহলে কি ভূমি এবি? এটা রং উত্তর। তো তাহলে কি বলতে পারো যে স্যার ভূমিটা তাহলে কি এসি? নো। আসো ত্রিভুজের ভূমিটা আমরা আগে চিনি। তো প্রথমে একটু বলে রাখা ভালো, এখানে আমাদের কাছে লাগবে সমকোণী ত্রিভুজ। একটা প্রশ্ন তৈরি হয়ে যায়, স্যার কেন সমকোণী ত্রিভুজ কেন লাগবে? সবকিছু উত্তর পেয়ে যাবা। আমরা আগে ত্রিভুজের ভূমিটা তো চিনে নিই। দেখো, এটা যদি আমাদের সমকোণ হয়ে থাকে তাহলে এই সমকোণের ঠিক বিপরীত দিকের যে বাহুটা এটাকে আমরা বলে থাকি অতিভুজ। তাহলে অতিভুজের ব্যাপারটা ক্লিয়ার হলো। অতিভুজের আরেকটা ব্যাখ্যা আছে, মনে রাখবা সমকোণী ত্রিভুজের সব থেকে বড় যে বাহুটা তাকে বলি আমরা অতিভুজ। উদাহরণ দিয়ে একটা মনে করো, তুমি দেখতে পাচ্ছ 5, 12, 13 এই তিনটা কোন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তুমি নিশ্চিত ত্রিভুজ না একে বলতে পারবা স্যার এইটা হলো সমকোণী ত্রিভুজের অতিভুজ। তুমি আরো বলতে পারবা 3, 4, 5 এর মধ্যে অতিভুজ কোনটা? অবভিয়াসলি তুমি উত্তর দিতে পারবা স্যার অতিভুজটা হলো কত? 5। তো আমরা অতিভুজ চিনলাম, এবার আমরা চিনবো কোনটা? ভূমি চিনবো। তো ভূমি চেনার আগে ভালো হয় ভূমি কাকে বলে এটা যদি বুঝতে পারি আমরা, ঠিক এই কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার করি। দেখো, যদি কিনা আমাদের কাছে এইটা সমকোণ হয়ে থাকে তাহলে এই কোণ কিংবা এই কোণ, এই দুটো কোণকে আমরা বলতে পারি সূক্ষ্মকোণ, কারণ এটা সমকোণ। এখন ভূমি কাকে বলে, ভূমি বা সন্নিহিত বাহু কাকে বলে? মনে রাখবা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ সৃষ্টিকারী বা নির্দেশকারী বাহুকে বলা হয় ভূমি। এখন এই মুহূর্তে দেখো তো আমাদের চিত্রে কোন কোণ, এইটাও সূক্ষ্মকোণ জানি, এটাও সূক্ষ্মকোণ আমি জানি, কিন্তু কোন কোণকে আমি উল্লেখ করেছি? আমি যদি বলি এইটা হচ্ছে আমার সূক্ষ্মকোণ, এই কোণটা আমি উল্লেখ করলাম বা নির্দেশ করলাম বা এই কোণের সাপেক্ষে আমি কিছু ক্যালকুলেশন করব, তাহলে তুমি নিশ্চিত থাকো এই কোণটা কোন বাহুর সাথে আছে? এই কোণটা আছে আমার হচ্ছে কোন বাহুর সাথে বলো তো? এই বাহুর সাথে আছে। কাজে আমরা তখন বলতে পারবো এই বাহুটাকে ভূমি। যদি বলো স্যার নাম হচ্ছে না, তাহলে এইটাকে তুমি যদি কোণ ধরো, তাহলে এইটা যদি তুমি এই বাহুটায় কোণ ধরো, তাহলে তো এই বিসি বাহুটা এই কোণের সাথে কিন্তু সৃষ্ট আছে, তাই না? তাহলে বিসি বাহুটা সূক্ষ্মকোণকে নির্দেশ করছে বা সূক্ষ্মকোণটা বিসি বাহুকে নির্দেশ করছে, তাহলে আমরা বলতে পারি এই কোণের সাপেক্ষে এই কোণের সাপেক্ষে বিসি বাহুটাকে বলবো ভূমি। তাহলে লম্ব কাকে বলে? এই সূক্ষ্মকোণ তুমি যদি পেয়ে যাও, সূক্ষ্মকোণের বিপরীত দিকের যে বাহুটা ওটাকে বলা হয় লম্ব বা বিপরীত বাহু বা উন্নতি। এখন আমার মনে হয় যে আমাদের কাছে এই যে কোনটা আমাদের কাছে সমকোণ বা কোনটা আমাদের কাছে স্থূলকোণ, এই ব্যাপারটা আমাদের কাছে সমকোণ বা কোনটা সূক্ষ্মকোণ এটা যদি বুঝতে পারে তাহলে আমাদের কাছে ভূমি নিয়ে কোনো ডাউট থাকবে না। তো তুমি ধরে নাও যে আমরা এই বাহুটা নিয়ে মোটামুটি কাজ করছি, তাহলে এই বাহুটা তোমার এই কোণটা কোন বাহুর সাথে আছে? বিসি বাহুর সাথে আছে। তাহলে বিসি বাহুটার নাম হলো ভূমি, সেক্ষেত্রে এই বাহুটার নাম হচ্ছে লম্ব আর এসিটা হলো অতিভুজ। তাহলে লম্ব, ভূমি আর অতিভুজ চিনলাম। আসলে এটার নামগুলো আমরা জেনে নিই।
লম্বকে আমরা বলতে পারি লম্ব বা বিপরীত বাহু বা উন্নতি, ভূমিকে বলতে পারি ভূমি বা সন্নিহিত বাহু, আর অতিভুজ অলওয়েজ অতিভুজ। ওকে ফাইন। এবার এই যে তিনটা বাহু আমরা একটু লিখছি, একটা হচ্ছে লম্ব, আরেকটা হচ্ছে ভূমি, আরেকটা হচ্ছে অতিভুজ। আচ্ছা, এই তিন বাহু অনুপাত দেখবো একটু আমরা। অনুপাতটা কি জিনিস? প্রত্যেকটা ভগ্নাংশকে আমরা তো অনুপাত বলতে পারি, পারি না? তাহলে যেমন দেখো, আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এখানটায়। আমি এই তিন বাহুটাকে এক সাইডে রেখে দিলাম, এই তিন বাহুটা এক পাশে রেখে দিয়ে আমি এটা অনুপাত কি কি পাচ্ছি আমরা। একটা ধরো তুমি লম্ব বাই অতিভুজ একটা অনুপাত পাইলা, তাই না? তাহলে ধরো তো এরকম অনুপাত আর কয়টা হতে পারে? খুব সহজ, উত্তরটা হবে 6টা। তার মানে ত্রিভুজের তিনটা বাহু নিয়ে মোট অনুপাত হয় কয়টা? 6টা। কয়টা অনুপাত হয় টোটাল? 6টা। একটা লম্ব বাই অতিভুজ, আরেকটা হতে পারে অতিভুজ বাই লম্ব, আমি সংখ্যা অতি লিখলাম, হ্যাঁ, অতিভুজ বাই লম্ব। আচ্ছা, আরেকটা হতে পারে ভূমি বাই অতিভুজ। কি হতে পারে বলতো? ভূমি বাই অতিভুজ। আরেকটা হতে পারে অতিভুজ বাই ভূমি। আরেকটা হতে পারে, এখানে লিখলাম আমি, লম্ব বাই ভূমি। আরেকটা হতে পারে ভূমি বাই লম্ব। তুমি দেখো, সারা জীবন ট্রাই করলেও এই তিন বাহু নিয়ে এই 6টা অনুপাত ছাড়া আর কোন অনুপাত কিন্তু তৈরি করা সম্ভব না। তাহলে আমরা বলতে পারি ঠিক এই 6টা অনুপাত, মানে 6টা, তিনটা বাহুর 6টা অনুপাত নিয়ে যেহেতু আমরা টোটাল অনুপাত পেলাম 6টা, ঠিক এই কারণে আমরা মনে রাখবো ত্রিকোণমিতিক অনুপাত 6টা। কয়টা বলতো? 6টা। এই একটা কমন প্রশ্ন আমরা যখন প্রশ্ন করি মানে শিক্ষার্থী হিসাবে, যে আমাদের অনুপাত কেন 6টা, 7টা কেন হয়নি, 5টা কেন হয়নি, কেন 6টা? এই 6টার সহজ উত্তরটা, একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহু, তিন বাহুর টোটাল অনুপাত হয় 6টা। ঠিক এই কারণে ত্রিকোণমিতিক অনুপাত 6টা। কেন 6টা হয় বা কেন এদের সাথে আমাদের সম্পর্ক, এটা নিয়ে একটু কথা বলবো আমরা। প্রথমত তোমাদের কাছে আমি বলে রাখি, তোমরা অবশ্যই একটু খাবার নোট করার চেষ্টা করবা। এই যে আমরা লিখলাম লম্ব আর অতিভুজ, মনে রাখবা সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজকে বলা হয় সাইন, SIN-E। মনে রাখবা সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাতকে কি বলা হবে? সাইন। একইভাবে ভূমি আর অতিভুজের অনুপাতকে আমরা এই তিনটা লিখে নিচ্ছি আমি। ভূমি আর অতিভুজের অনুপাতকে বলা হবে কোসাইন, কোসাইন। আবার লম্ব আর ভূমি এর যে অনুপাত দেখতে পাচ্ছ, এর অনুপাতকে আমরা বলতে পারি ট্যানজেন্ট। কি বলবো এটাকে আমরা? বলতো ট্যানজেন্ট। আমি চিত্রটা একটু সরিয়ে দিচ্ছি। ট্যানজেন্ট, ট্যানজেন্ট। আচ্ছা, বাকিগুলো তোমাদের বলে দিচ্ছি। এবার মনে রাখবা সমকোণী ত্রিভুজের অতিভুজ আর লম্ব এর অনুপাতকে বলা হয় কোসেকেন্ট, কোসেকেন্ট। ঠিক আছে? অতিভুজ আর ভূমির অনুপাতকে বলে থাকি আমরা সেকেন্ড, SECANT। আবার ভূমি আর লম্বের অনুপাতকে বলে থাকি আমরা কোট্যানজেন্ট। দেখো, তাহলে আমরা কিন্তু 6টা অনুপাত পেয়ে গেলাম। 6টা অনুপাত, এই হচ্ছে 6টাই আমাদেরকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। 6টা অনুপাত কি কি আমি একটু তোমাদের সিরিয়ালি বলি। সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, সেকেন্ড, কোসেকেন্ট। এই হলো আমাদের 6টা অনুপাত। একবার সবাই একটু বলো তো কি কি বললাম বলো তো? সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, সেকেন্ড, কোসেকেন্ট। আসলে এদের সাথে আরো একটু সম্পর্ক একটু ডিপলি বুঝতে পারলে ভালো লাগবে, তাই না? সেটা একটু তোমাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করি। আসো, মনে রাখবা সাইন, এটার অর্থটা কি আসলে, এটার সাথে আমরা কি সম্পর্ক পাই, সম্পর্কটা একটু কথা বলি। এই যে সাইন পাচ্ছে, সাইন শব্দের আধিকারিক অর্থটা হলো কি বলতো? জ্যা। কিসের জ্যা? আমরা বৃত্ত চিনি না? বৃত্তের মধ্যে জ্যা থাকে, কেন্দ্র থাকে, ব্যাস থাকে, ব্যাসার্ধ থাকে, স্পর্শক থাকে, কি থাকে না, ছেদক থাকে। এগুলো থেকে পাচ্ছি আমরা সাইন শব্দের আধিকারিক অর্থটা হলো জ্যা। আচ্ছা, তারপরে আমরা এই যে পেলাম ট্যানজেন্ট বা কাছে কোসাইন। মনে রাখবো আমরা ট্যানজেন্ট শব্দের অর্থটা হলো স্পর্শক। কি নাম বলবো আমরা? স্পর্শক। তারপরে সেকেন্ড শব্দের অর্থটা হলো ছেদক।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা তিনটার অর্থ তোমাদের কাছে বলে দিলাম। একটা হলো সাইন, শব্দের অর্থটা হলো জ্যা, ট্যানজেন্ট শব্দের অর্থটা হলো স্পর্শক, আর সেকেন্ড শব্দের অর্থটা হলো ছেদক। স্যার তিনটা তো বললেন, বাকি তিনটা তো বললেন না। বাকি তিনটা তোমরা জানো, কি বিশ্বাস হচ্ছে না? আসলে আমি তোমাদের কাছে প্রুফ দিচ্ছি। তুমি যেহেতু আমি তোমার বলতে পারি তোমার ইংরেজি বেসিক অনেক ভালো, তো সেক্ষেত্রে বলো আমরা এই যে কো শব্দটা কোথায় ব্যবহার করি? কো মানে কো কারিকুলাম, তারপরে হচ্ছে কো অ্যাসিস্ট্যান্ট, কোঅর্ডিনেটর, তাই না? তো তার মানে কোটা কোথায় ব্যবহার করা হয়? সাহায্যকারী বা সহকারী হিসাবে। তার মানে আমরা বলতে পারি সাইন যদি যা হয়, ও সাইনটা কি? দেখো তো কো সাইন, তার মানে সাইনকে সাহায্য করছে, তার মানে আমরা বলতে পারি সাহায্যকারী যা। এই সাহায্যকারী যাটাকে আমরা গাণিতিক ভাষায় বলতে পারি অর্ধ যা। কি বলবো বলতো এটাকে আমরা? অর্ধ যা। ঠিক আছে। আবার ট্যানজেন্ট, ট্যানজেন্ট মানে তুমি কি বলেছো? স্পর্শক। তাহলে কো-ট্যানজেন্ট, সহকারী স্পর্শক বা সাহায্যকারী স্পর্শক, এটাকে আমরা বলতে পারি অর্ধ স্পর্শক। কি বলবো বলতো আমরা? অর্ধ স্পর্শক। আবার সেকেন্ড মানে তুমি বলেছো ছেদক। কি বলেছো? ছেদক। তো সেকেন্ড যদি ছেদক হয় তাহলে কোন সেকেন্ড কি হবে? নিশ্চয়ই উত্তরটা তুমি জেনেছো, অর্ধ ছেদক। এই জন্য বলেছিলাম যে বাকি তিনটা অর্থ তুমি জানো। তো ফাইনালি আমরা দেখো এখন তাহলে এটার সাথে সম্পর্ক কি? আমি খুব সহজে বলছি, তোমাদের কাছে একটা চিত্র উপস্থাপন করছি এখন আমি, যে চিত্র দ্বারা আমরা এই যে 6টা অনুপাত, ঠিক আছে, চিত্রটা হলো এই যে 6টা অনুপাত, সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, সেকেন্ড, কোসেকেন্ড, এটা যদি টোটাল আমরা একটা চিত্রের মধ্যে সংযুক্ত করতে পারি, কোন চিত্রটা? এই চিত্রটার ভিতরে দেখতে পেয়েছো নিশ্চয়ই চিত্রটা। এই চিত্রের ভিতরে তুমি যদি সংযুক্ত করো, দেখতে পাচ্ছ যে এখানে আমাদের ছেদক আছে, তারপরে স্পর্শক আছে, অর্ধ জ্যা আছে। তাহলে বলো তো এই যে সম্মিলিতভাবে কি তৈরি করেছে? ভিতরে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করেছে। ঠিক এই কারণে আমরা ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজ ব্যবহার করি। নিশ্চয়ই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার এদের যে সম্পর্কগুলো নিয়ে আমরা দেখবো যে এখান থেকে আমরা কি কি সম্পর্ক বা কি কি মানদণ্ড তৈরি করতে পারি। কেমন? প্রথমত দেখো আমরা অলরেডি কিছু ফরম্যাট তৈরি করতে পেরেছি। এই ফরম্যাট গুলোকে আসো আমরা আরেকটু স্মুথ করে বলে রাখি। এই যে সাইন বলেছি আমরা, সাইনকে সংক্ষেপে আমরা বলতে পারি SIN, যেটাকে আমরা বলবো সাইন। এটাকে আবার কেউ সিন বললো না, ঠিক আছে? তারপরে এখানে যেটা আছে না কোসাইন, সংক্ষেপে বলবো আমরা কজ, COS। তারপরে তুমি যেটা বলেছো না ট্যানজেন্ট, এটাকে সংক্ষেপে বলবো আমরা ট্যান। অবশ্যই বলে রাখি প্রত্যেকটা অক্ষর কিন্তু হতে হবে ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর দ্বারা। স্টাইল করে কিন্তু এইভাবে কেউ ট্যান লিখো না, ডেফিনেটলি এটা ভুল হবে। কেমন? আচ্ছা, এবার এই যে কোট্যানজেন্টকে সংক্ষেপে আমরা বলতে পারি কট, COT, কট। সেকেন্ড এটাকে সংক্ষেপে বলতে পারি আমরা সেক, SEC। আর কোসেকেন্ডকে বলতে পারি আমরা কোসেক, COSEC। এই হচ্ছে আমাদের ফাইনালি ভাবে যে 6টা অনুপাতের সম্পর্ক দেখতে পাচ্ছ, আবিধানিক অর্থ দেখতে পাচ্ছ, ত্রিভুজের সাথে বাহুর কি সম্পর্ক তুমি দেখতে পাচ্ছ। তাহলে আমি আশা করি এইটু কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়েছে, কি তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এখন স্যার তাহলে সাইন পাইলাম, কোণের সম্পর্ক কোথায়? আমরা যদি এই যে চিত্র তুমি দেখতে পাচ্ছ, যদি এইখানটা কোণ ধরতে পারি থিটা, হ্যাঁ স্যার কোণ কি ধরতে পারি? মনে রাখবা কোণ সচরাচর গ্রিক বর্ণ দ্বারা উল্লেখ করা হয়, যেমন আলফা, বিটা, গামা, তারপর থিটা, ঠিক আছে, ফাই, ওমেগা, টাউ, ইটা, বিটা, বিভিন্ন গ্রিক বর্ণ দ্বারা আমরা কোণগুলো উল্লেখ করতে পারি। তাহলে কোণ হতে পারে গ্রিক বর্ণ দ্বারা, কোণ হতে পারে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা। তার মানে ABCD ইত্যাদি দ্বারা এ থেকে জেড পর্যন্ত 26টা বর্ণ দিয়ে আমরা কোণ দেখাতে পারি। এছাড়া কোণ হতে পারে সাংখ্যিক মান দ্বারা, যেমন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, ঠিক আছে, এমনকি 0 ডিগ্রি, তারপর তোমার হচ্ছে 180 ডিগ্রি, এরকম কোণ হতে পারে। আমি এই আলোচনা একটু পরে যাচ্ছি আমাদের। তাহলে আমরা আপাতত মনে রাখি কোণকে প্রকাশ করার জন্য আমরা তিনটা ভাষা ব্যবহার করবো আর কি। যেমন গ্রিক ভাষায় গ্রিক বর্ণ দ্বারা আলফা, বিটা, গামা দ্বারা কোণ আমরা ব্যবহার করতে পারি। ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা আমরা কোণ ব্যবহার করতে পারি। আবার ডিগ্রি মান অর্থাৎ সাংখ্যিক মান দ্বারা কোণ দেখানো যেতে পারে। তুমি তো কনফিউশন করে গেলে স্যার আমি কোনটা কি করবো? টেনশন কিছু নাই বাবা। কারণটা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নে আমি যখন একটু পরে তোমরা দেখবো পরবর্তী লেকচারে যখন আমরা কোনো ক্যালকুলেশনে যাব, প্রত্যেকটা প্রশ্নে কোন উল্লেখ থাকবে, শুধু সাইন কিছু হবে না। সাইনের সঙ্গে কেন হবে না? কারণ আমি সাইনটা বলেছি লম্ব আর অতিভুজ, আমরা যদি কোণটা না পাই লম্বকে পাইতাম। আমরা বলেছি কস সমান ভূমি, কস সমান ভূমি অতিভুজ, কস সমান কি বলেছি আমরা? ভূমি বাই অতিভুজ।
এখন আমি যদি তোমার কোণ না পাইতাম, ভূমিকে পাইতাম, আমি কিন্তু প্রথমেই এই টপিকটা তোমাদের কাছে দেখিয়ে এসেছি, তাই তো নাকি? এই জন্য কোণ লাগবে। তো ধরো আমরা সবকিছু বাচ্চা দিয়ে আমরা থিটাটাকে আমরা কোণ হিসেবে চিহ্নিত করলাম, কিংবা ইংরেজি বর্ণমালা বলো তখন এটাকে আমরা কোণ হিসেবে দেখাতে পারি। তো আচ্ছা, আমি কোণটাকে এখানে উল্লেখ করছি। ধরো কোণ হতে পারে আমার কাছে সাইন থিটা, তারপরে হচ্ছে কোনটা এই কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা আর কোসেক থিটা। তাহলে আমরা বলতে পারি সম্মিলিতভাবে এই টোটাল 6টা অনুপাত কোন কোণের সাপেক্ষে শিখলাম আমরা? থিটা কোণের সাপেক্ষে। একবার বলে ফেলা তো আমার সঙ্গে বলো, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা আর কোসেক থিটা। তুমি যদি বলো যে স্যার আমি এ কোণের সাপেক্ষে কোণ বলবো, তাহলে কি বলবা? সাইনে, কজে, ট্যানে, কটে, সেকে, কোসেকে। ঠিক আছে? তুমি যদি ডিগ্রি মান দ্বারা বলো, ধরো তুমি একটা ডিগ্রি মান তো হিসাব করে নিয়েছো 30 ডিগ্রি, তাহলে সাইন 30 একটা মান পাওয়া যাবে, কস 30, ট্যান 30, তারপরে তোমার হচ্ছে কট 30, সেক 30, কোসেক 30। আশা করছি তোমাদের টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো আমি এটাকে একটু ছোট করে আমি তোমাদের কাছে পরবর্তী ক্যালকুলেশন টাইমে যাচ্ছি। আসো আমরা এই অনুপাতগুলোকে একটু সাজিয়ে সাজিয়ে লিখি। আমি একটু ধারাবাহিকভাবে যে কার সাথে কোনটা তৈরি হচ্ছে, কি কি সংখ্যাগুলো দ্বারা তৈরি হচ্ছে, এটা উল্লেখ করলাম। তো অনুপাতগুলো কি কি হবে? স্যার সাইন থিটা, স্যার তারপরে হচ্ছে কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা আর কোসেক থিটা। এই হচ্ছে থিটা কোণের 6টা ত্রিকোণমিতি অনুপাত। এখন এখান থেকে আমি এদের সম্পর্কটা একটু লিখছি। আসো, সাইন সমান আমরা কি শিখেছি বলতো? আমরা প্রথমে সংজ্ঞা শিখছিলাম না যে সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাতকে বলা হয় সাইন। ঠিক এই কারণে আমরা বলতে পারি সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। আমি সংক্ষেপে অতি লিখলাম, হ্যাঁ, সেটা বুঝে নিবা। কস থিটা সমান তাহলে কি হবে? ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা কি হবে তাহলে? লম্ব বাই ভূমি। কট থিটা কি হবে তাহলে? ভূমি বাই লম্ব। সেক থিটা কি হবে? অতিভুজ বাই ভূমি। ফাইনালি কোসেক থিটা কি হবে? অতিভুজ বাই লম্ব। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা কথায় কথায় গল্পে গল্পে বেসিকে আমরা কিছু ফর্মুলা শিখে গেলাম। এখন এই ফর্মুলাগুলো কোথায় ব্যবহার হয়? স্যার একটা সমকোণী ত্রিভুজের বাহুর কি সম্পর্কগুলো আছে ত্রিকোণমিতিক অনুপাতের সঙ্গে, সেগুলো আমি দেখতে পাচ্ছি। মনে করো কি এখানে যে আমরা যে একটা সম্পর্ক দেখিয়েছিলাম, এটা তোমার কাছে চিত্রটা আরেকবার একটু নিয়ে আসি। দেখো তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই যে ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ, ত্রিভুজের তাহলে যদি এটা আমাদের থিটা কোণ হয়, তাহলে বিসি বলটা ভূমি, এবিটা লম্ব, এসিটা কি বলতো? অতিভুজ। কথা ক্লিয়ার না? এখন তুমি বলেছো যে সাইন থিটা সমান সমান লম্ব ত্রিভুজ, তার মানে তুমি ধরে নাও এই ত্রিভুজের লম্বটা হলো 3 একক, দুঃখিত 4 একক, আর ভূমিটা হলো 3 একক, অতিভুজ হচ্ছে 5 একক। তাহলে তুমি কিন্তু খুব সহজেই একটা প্রশ্নের উত্তর দিতে পারবা, সাইন থিটার মান কত? সাইন থিটার মানটা হচ্ছে তুমি শিখেছো লম্ব বাই অতিভুজ, আই মিন কত? 4/5। 4টা লম্ব, 5টা অতিভুজ। কস থিটার মান কত? স্যার 3/5। স্যার ট্যান থিটার মান কত? স্যার লম্ব বাই ভূমি, আই মিন 4/3। কট থিটার মান কত? স্যার ভূমি বাই লম্ব, আই মিন 3/4। আচ্ছা, সেক থিটা কত তাহলে? সেক থিটার মানটা অতিভুজ বাই ভূমি, তার মানে 5/3, তাই তো নাকি? কোসেক থিটা কত তাহলে? অতিভুজ বাই লম্ব, আই মিন 5/4, 5/4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। এখন স্যার তাহলে এই সূত্রগুলোকে আমরা কোনো নাম দিতে পারি মনে রাখার জন্য কৌশলগত ভাবে? যেহেতু এটা ত্রিভুজের বাহুর মধ্যকার সম্পর্ক তৈরি হয়েছে, অনুপাত অনুপাত করে এটাকে আমরা বলতে পারি ত্রিভুজের আনুপাতিক সূত্র বলে তোমরা মনে রাখতে পারো। জাস্ট মনে রাখার কৌশল হিসাবে তোমরা এটা মনে রাখতে পারো, আনুপাতিক সূত্র। তাহলে আমরা একটা ফর্মুলা কিন্তু অলরেডি তৈরি করে ফেললাম যে সাইন থিটা সমান লম্ব ত্রিভুজ, কস থিটা সমান সমান ভূমি অতিভুজ, ট্যান থিটা সমান সমান কি বলতো? আমি এটা একটু মার্ক করে বলি তোমাদের কাছে। সাইন থিটা হবে তোমার লম্ব ত্রিভুজ, কস থিটা হবে তোমার ভূমি অতিভুজ, ট্যান থিটা হবে তোমার লম্ব বাই ভূমি, কট থিটা সমান সমান ভূমি বাই লম্ব, আর সেক থিটা কি হবে? অতিভুজ বাই ভূমি, আর কোসেক থিটা কি হবে? অতিভুজ বাই লম্ব। স্যার এখানে আরো কোনো একটু দক্ষতা বা কোনো কৌশল কি অ্যাপ্লাই করা যায় না? কেন যাবে না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা যে সাইনের কথা যেটা বলছো, দেখো তো এখানে একটা যদি তুমি হিসাব করো,
আমার মনে হয় বুঝতে পারবা সাইনের মানটা কিন্তু কোসেকের উল্টা হয়েছে, কারণ সাইন হচ্ছে লম্ব ত্রিভুজ, কোসেকটা হয়েছে অতিভুজ বাই লম্ব। কজের উল্টা তাহলে কিন্তু আমরা বলতে পারি সেক, কারণ কি কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, আবার সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি। ট্যান হচ্ছে কটের উল্টা, তার মানে ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি আর কট হচ্ছে ভূমি বাই লম্ব। তার মানে তুমি যদি এই তিনটা মনে রাখতে পারো, বাকি তিনটাও কিন্তু তুমি খুব সহজে মনে রাখতে পারবা, কি তাই না? দেখো এই তিনটার জন্য আমি তোমাদের কাছে একটু টেকনিক শেখাচ্ছি, অবশ্যই খাতা এটা নোট করে নিবা। প্রথমটা হচ্ছে সাগরে প্রচলিত কথা লবণ অনেক। এই সাগর দ্বারা আমরা কি পেতে পারি স্যার? সাগরের দৌত সত্যি সাইন হয়, হ্যাঁ টেকনিক জাস্ট সাইন থিটা, যেহেতু আমরা থিটা কোণ নিয়ে কাজ করছি, সাইন থিটা লবণের ল দিয়ে লম্ব হবে, অনেকের অ দিয়ে অতিভুজ কল্পনা করবো আমরা। ঠিক দেখো তো খুব সহজে মনে থাকবে না? সাইন থিটার সমান লম্ব বাই অতিভুজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন স্যার সাইন তো পাইলাম, তাহলে কোসেক কি হবে? কেন, কোসেক তো সাইনের উল্টা। সাইন যদি লম্ব বাই অতিভুজ হয়, কোসেক হবে কত? অতিভুজ বাই লম্ব। আচ্ছা আরেকটা নাও, সেটা হচ্ছে তোমার টেরা, দুঃখিত আমি আরেকটু দিই, কবরে ভূত অনেক। কবরে ভূত অনেক, একটু হাসির কথা দিয়ে আমরা যদি শিখতে পারি, এগুলো আমাদের কাছে অনেকদিন মনে থাকে। এই কবর দিয়ে কি হতে পারে স্যার? কবরের ক দিয়ে কজ হতে পারে, ভূতের ভূ দ্বারা ভূমি হতে পারে, অনেকের অ দ্বারা অতিভুজ হতে পারে, কি তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তুমি যদি এখানটায় পেতে পারো, পরবর্তীটা দেখো, আমরা পেতে পারি ট্যান, অর্থাৎ টেরা লম্বা ভূত। ট্যারামি ট্যান হবে, কোণ ধরেছি আমরা থিটা, লম্বা মিন লম্ব হবে, আর ভূত মিন ভূমি হবে। তো দেখো ট্যান তুমি যদি পেয়ে যাও, কটটাও পেয়ে যাবা, যেমনটা কস পাইলে সেক পাওয়া যাবে। কস যদি ভূমি অতিভুজ হয়, সেক হবে অতিভুজ বাই ভূমি। আবার ট্যান যদি লম্ব বাই ভূমি হয়, তাহলে কট কি হবে? ভূমি বাই লম্ব। দেখো তো আমরা একটা সূত্র তৈরি করে ফেললাম না আবার? কি সূত্র স্যার এটা? আমি টোটাল ব্যাপারটা মুছে দিচ্ছি, আমাদের কাছে এখানে লাগতেছে না, তার আগে একটু বলে রাখি। দেখো সাইন যেহেতু কোসেক উল্টা, তাহলে আমরা একটা ফরম্যাট পেতে পারি, সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। কি পাওয়া যায় না? সাইন তো কোসেক উল্টা, তাহলে সাইনের মান কোসেকের মানে উল্টা হবে। তাহলে একটা ফর্মুলা আমরা দাঁড় করাতে পারি। কোন ফর্মুলাটা? সাইন থিটা ইকুয়াল 1 বাই কোসেক থিটা। তো সাইন যদি কোসেকের উল্টা হয়, তাহলে বলো তো কোসেক সমান কি রাখা যেতে পারে? SEC, কোসেক থিটা সমান 1 বাই। দেখো সূত্র মুখস্থ করে কখনো হবে না বাবা, সূত্রের জন্য তোমার বেসিক জানতে হবে। এই যে জন্য আমাদের আজকের এই পরিশ্রমটা, আজকের এই ক্লাসটা। তুমি যদি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, আমি আশাবাদী তোমরা কখনো ত্রিকোণমিতি বেস, তোমার কখনো মানে ঝামেলা বা তোমার যে ভয়, তোমার যে ভীত, এটা তুমি কখনোই ফিল করবে না। আচ্ছা এবার cos থিটা সমান সমান আমরা কি বলতে পারি? কজটা কে ছিল? সেক ছিল, তাহলে বলতে পারি cos থিটা সমান সমান 1 বাই sec থিটা। একই ভাবে sec থিটা সমান সমান 1 বাই cos থিটা লেখা যায়, কি লেখা যায় না? আবার tan থিটা, tan এর উল্টা কে ছিল? tan এর উল্টা ছিল cot, tan এর উল্টা কে ছিল? cot। তাহলে tan সমান যদি 1 বাই cot থিটা হয়, তাহলে আমরা বলতে পারি cot থিটা সমান সমান 1 বাই tan থিটা। দেখো আমরা আরো কিছু ফর্মুলা তৈরি করে ফেললাম, তাই না স্যার? এই ফর্মুলাগুলো মনে রাখার জন্য কি বলতে পারি? দেখো এখানে সব ক্ষেত্রে লবের মধ্যে 1 এসছে, অর্থাৎ 1 বাই সামথিং করে মান আসছে। তাহলে তুমি এদেরকে এইভাবে একটু মনে রাখতে পারো, সাইন কজের একক ফর্মুলা, একক সূত্র। আগেরটা কি শিখছিলাম? আনুপাতিক, এখন শিখলাম একক সূত্র। লাস্ট স্টেজে যাচ্ছি আমরা এবার পরবর্তী প্যাটার্নের জন্য। আমি তাহলে এটা টোটালটা মুছে দিচ্ছি এবার। দেখো আমি আবারও ত্রিভুজটাকে কেটে নিয়েছি, এটা আমার সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের এইটা হচ্ছে এ বি, এটা সি, এই কোণটা হলো থিটা। যেহেতু কোণটা আমি এখানে উল্লেখ করলাম, তাহলে বিসি বাহুটা ভূমি, এই বিটা লম্ব, এই সি তো অধিভুজি, কারণ সমকোণের বিপরীত বাহুটা। এখন সমকোণী ত্রিভুজ আসলে আমাদের মহান গুরু পিথাগোরাসের একটা কথা মনে পড়ে। ওনার একটা বিখ্যাত সূত্র ছিল, যে সূত্র দ্বারা আমরা প্রায় বলে থাকি যে পিথাগোরাসের সূত্র, নিশ্চয়ই তোমার মনে পড়েছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। মনে পড়েছে না? তো এই সূত্রটা এখানে একটু আমরা অ্যাপ্লাই করবো। আসুন, সূত্রটা হবে লম্ব স্কয়ার প্লাস
ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, তাই না? মনে পড়েছে না? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। সূত্রের নেপথ্যের কাহিনী নিশ্চয়ই তোমাদের জানা আছে। এটার একটা মজার কাহিনী ছিল, আমি এটা তোমাদের দেখি কোনো একটা ক্লাসে অবশ্যই জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই সূত্রটার জন্য আমরা বলতে পারি যে লম্ব আছে, ভূমি আছে, অতিভুজ আছে। এটার কিন্তু থিওরিটা তোমাদের নিশ্চয় জানা আছে। তো আমরা এটাকে শুধু সূত্র বলবো নাকি এটাকে একটা সমীকরণ বলতে পারি? স্যার সমীকরণ বলতে পারি, সূত্র তো বটে। এখন এই সমীকরণে বা যে কোনো সমীকরণের উভয় পক্ষে যে কোনো মান যে কোনো রাশি দ্বারা যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। আমি বেশি কিছু করছি না, এটার উভয় পক্ষকে আমি কি করব, অতিভুজ দ্বারা ভাগ করে দিচ্ছি, অতিভুজ স্কোয়ার দ্বারা। লম্ব বাই অতিভুজ স্কোয়ার, ভূমি বাই অতিভুজ স্কোয়ার, অতিভুজ বাই অতিভুজ স্কোয়ার। আমি কি করলাম, উভয় পক্ষকে অতিভুজ স্কোয়ার দ্বারা ভাগ করে দিয়েছি। বুঝতে পেরেছো? এখন তোমার কাছে আমি পূর্বের একটু ব্যাখ্যায় নিয়ে যাচ্ছি। তুমি একটু আগে শিখে এসেছিলা স্যার সাইন থিটার সমান সমান আনুপাতিক সূত্রটা, সাগরের লবণ অনেক, অর্থাৎ সাইন থিটার সমান সমান লম্ব বাই অতিভুজ, তাই না? এখন এখানে আসলে ক্যালকুলেশন দেখাই, আমি যদি দুই পাশে স্কোয়ার করি, এখানে স্কোয়ার হয়ে যায়। এবার এইখান থেকে ভেঙে কি রাখা যায়, এটার জন্য আমি আরেকটু বেসিক নিয়ে কথা বলি। ধরো এ বি হোল স্কোয়ার, এ আর বির মধ্যে গুণ সম্পর্ক, হ্যাঁ, তাহলে কিন্তু লেখা যায় এ স্কোয়ার বি স্কোয়ার। কেন হলো এটা? কারণ এর পাওয়ার 1 আছে, বির পাওয়ার 1 আছে, এই পাওয়ারের সঙ্গে 2 গুণ হয়ে এর পাওয়ার 2 বির পাওয়ার 2 হলো। কিন্তু এখানে কিন্তু গুণ সম্পর্ক, বলতো সাইনের সঙ্গে থিটার কি সম্পর্ক? ডেফিনেটলি উত্তর দিবা, সাইনের সঙ্গে থিটার গুণের সম্পর্ক না, কোণের সম্পর্ক। কি সম্পর্ক বলতো? গুণের নয়, কোণের সম্পর্ক। কার সম্পর্ক? কোণের। আমরা এটাও মনে রাখবো যে কখনো কোণের উপরে স্কোয়ার দেওয়া যায় না, রাশির উপরে বা বিন্দুর উপরে আমরা বা রেখার উপরে স্কোয়ার দিতে পারি। সেক্ষেত্রে তুমি কি এখন এই চিন্তা করতেছো সাইন স্কোয়ার থিটা স্কোয়ার? এটা হতো যদি কিনা থিটার সঙ্গে সাইনের গুণের সম্পর্ক হতো, তাহলে কি এটা হবে সাইন থিটা স্কোয়ার? প্রশ্নই ওঠে না, কারণ থিটাটা কোণ, কোণের উপরে কখনো স্কোয়ার হবে না। তাহলে কি লিখতে পারি এখান থেকে আমরা? সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে কি লেখা যায় যদি স্কোয়ারটা ভেঙে দেই? স্যার লম্ব স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লম্ব স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার মানে আমরা কি পাচ্ছি? সাইন স্কোয়ার থিটা। যেহেতু কোণটা আমি থিটা নিয়েছিলাম, তাহলে আমরা এখন বলতে পারি এইখানটায় লম্ব স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার মানে কি? সাইন স্কোয়ার থিটা। একইভাবে ভূমি স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার, ওই যে বলেছিলাম না যে কবরে ভূত অনেক, আই মিন কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, মনে পড়েছিল নাকি? তাহলে আমরা বলতে পারি ভূমি বাই অতিভুজ মানে কত? কস থিটা। আর ভূমি স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার মানে কত হবে? কস স্কোয়ার থিটা। আর এখানে অতি আর অতি কেটে গেল, থাকলো 1। দেখো আমরা একটা সূত্র তৈরি করে ফেললাম, দ্বিঘাত ফর্মুলা। দ্বিঘাত কেন বলো? সর্বোচ্চ পাওয়ার 2 হচ্ছে তাই, দ্বিতীয় মাত্রা বা দ্বিঘাত। তাহলে বলতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। কি বলতে পারি? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাই না? এখান থেকে যদি তুমি একটু মডিফাই করতে চাও, স্যার আমি সাইন স্কোয়ার থিটা লিখলাম, কসটাকে আমি ওই পাশে পক্ষান্তরকরণ করে দিব, লেখা যায় না সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কজ স্কোয়ার থিটা? এটাও তো লিখতে পারি আমরা। তাহলে স্যার কজ স্কোয়ার থিটার সমান কি হতে পারে? কেন 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা? দেখো একটা ফর্মুলাটাকে ভেঙে আমরা আরো দুটো ফর্মুলা তৈরি করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমার বেসমেন্টের দিকে তুমি নজর দাও, তোমার বেসিকের দিকে নজর দাও, তোমার ক্যালকুলেশন অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। তোমার বেসিক দুর্বল, তোমার ক্যালকুলেশন, তোমার ম্যাথ কখনো আপডেট হবে না। মুখস্থ করো না প্লিজ, গণিত মুখস্থের জন্য না, তোমার বেসিক এর প্রতি তুমি, আমি আবারও বলছি, তুমি নজর দাও। কি করছো না করছো সমস্ত কিছু নিজেকে রিডিং করো, নতুন করে নিজেকে যাচাই করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার যাচ্ছি আমরা এই ফর্মুলাটাকে আমি আবারও কনভার্ট করতে চাচ্ছি। সূত্র আমি এটা আবার লিখবো, এটাকে একটা সূত্রকে ভেঙে আমরা এটা পেয়ে গেলাম। এবার যাচ্ছি আমরা ওইটা আবার লিখলাম, ধরো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। তোমার মনের মধ্যে একটা প্রশ্ন হয়তো বা জেগেছিল, তুমি প্রশ্নটা কেমন যে স্যার আপনি কেন শুধু অতিভুজ দ্বারা ভাগ করলেন? হ্যাঁ, আমি চাইলে লম্ব দ্বারা ভাগ করতে পারি। এবার আসলে তো উভয় পক্ষকে এটাকে আমি লম্ব স্কোয়ার দ্বারা ভাগ করে দিব। একই সমীকরণ কিন্তু আমি আবার নিয়েছি, লম্ব স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লম্ব লম্ব কিন্তু কেটে গেল, থাকে 1 প্লাস ভূমি বাই লম্ব।
তো ভূমি বাই লম্ব কোনটা ছিল? কট থিটা ছিল না? তাহলে ভূমি স্কয়ার বাই লম্ব স্কয়ার, আই মিন কি কট স্কয়ার থিটা। কেন স্কয়ার হচ্ছে এই ব্যাখ্যা আমি একটু আগে দিয়েছিলাম। তাহলে তুমি কি লিখবা? কট স্কয়ার থিটা। এবার অতিভুজ স্কয়ার বাই লম্ব স্কয়ার, তার মানে কোনটা হবে? লম্ব বাই অতিভুজ যদি সাইন হয়, অতিভুজ বাই লম্ব কি কোসেক হবে না? কোসেক স্কয়ার থিটা। দেখো আমরা আরো ফর্মুলা তৈরি করে ফেললাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার লিখতে পারি কট স্কয়ার থিটা সমান সমান কোসেক স্কয়ার থিটা মাইনাস কনটাকে ওই দিকে বিয়োগ করে দিলাম, ডান পাশে নিয়ে তখন তো গ্রহণ করলাম। কাজে আমরা আরেকটা ফর্মুলা তৈরি করে ফেললাম কট স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাকে ভেঙে আমি যদি আবার এটাকে মডিফাই করতে চাই, স্যার অন সমান এটা লেখা যায় যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। তো দেখতে কেমন, এটা তো লেখা যায়, দেখতে কেমন লাগতেছে। আমি অনটাকে নিয়ে গেলাম এই পাশে, অনটাকে নিয়ে গেলাম এই পাশে, থাকে কত? কত। দেন দেখো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ম্যাজিক না? ম্যাজিক কিনা বলো? ওকে, তো আমরা এখন তোমার কিন্তু একটা আক্ষেপ আছে, তুমি প্রথমবার ওই সমীকরণটাকে অতিভুজ দ্বারা ভাগ করেছিলাম, তারপরে এবার এখন মাত্র লম্ব স্কয়ার দ্বারা ভাগ করেছো, এবার অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ করবা। প্রিয় শিক্ষার্থীরা, এটা অবশ্যই আমি তোমার পরে দায়িত্ব দিয়ে রাখলাম, ঠিক আছে? তো কি ফরম্যাট তৈরি হতে পারে এটা একটু তোমাদের বলে রাখি আমি। সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাই আসবে না? তাহলে দেখো আমরা দ্বিঘাত ফর্মুলার তিনটা মৌলিক সূত্রটুকু বলে রাখি। একটা হলো সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই ছাড়া আমাদের নবম অধ্যায়ের 9.1 এর আর কোনো বেসিক নাই। এরপরে আমার অল্প একটু কাজ বাকি আছে। নবম অধ্যায়ের 9.2 অংশের ভিতরে কিছু ডিগ্রি মান আমাদের লাগে, তো আমি চাচ্ছি তোমাদের কাছে এটা একবারে ক্লিয়ার করতে। ওকে, তো যদি তোমার এইখানটায় এই ভিডিওর ভিতরে কোনো বেসিক কোনো ত্রুটি থেকে থাকে, অবশ্যই তুমি প্রয়োজনে ভিডিওটা টেনে আরেকবার একটু তুমি দেখে নিবা। যদি তোমার অসুবিধা থেকেও থাকে তুমি অবশ্যই আমার কমেন্ট বক্সে তুমি নক করবা, কমেন্ট করবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার চলে যাচ্ছি আমাদের কিছু ডিগ্রি মান বের করার জন্য। আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে কোনগুলো সচরাচর আমরা গ্রিক বর্ণ দ্বারা দেখাতে পারি, তারপরে হচ্ছে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা দেখাতে পারি, আবার সাংখ্যিক মান দ্বারা দেখাতে পারি। এখন সাংখ্যিক মানের জন্য আমরা কিছু মান সাজিয়ে রেখেছি। কিরকম? কোণের তো অভাব নাই, কোণের আলোচনার ক্ষেত্রে আমরা সহজ কথায় প্রকারভেদ না, কোণের আলোচনায় আমরা দুই প্রকার কোণের সম্পর্ক দেখতে পাই। একটা হলো জ্যামিতিক কোণ, একটা ত্রিকোণমিতিক কোণ। জ্যামিতিক কোণ কোনগুলা? স্যার যে কোণগুলোর বাস্তবে প্রতিফলন করা যায়, অঙ্কন করে দেখানো যায়, বাস্তবে এদের অবস্থান ফেস করা যায়, শো করা যায়, এটাকে বলি আমরা জ্যামিতিক কোণ। 0 থেকে বড় আর 360 থেকে ছোট বা সমান, এই কোণগুলোকে বলি আমরা জ্যামিতিক কোণ, তাই না? এবার ত্রিকোণমিতিক কোণ কোনগুলা? এই কোণগুলোকেও কিন্তু আমরা ত্রিকোণমিতিক কোণ বলতে পারি। এছাড়াও আমরা আরো একটু অংশ বলতে পারি, সকল প্রকার কোণ, 0 থেকে শুরু করে ঋণাত্মক কোণ, 360 ডিগ্রি থেকে বড় কোন কোণ, সমস্ত কোণগুলোকে আমরা বলতে পারি ত্রিকোণমিতিক কোণ। এই কোণগুলোকে এখন আমাদের কাছে উল্লেখ করব। তো অনেক মোট অনুপাত কিন্তু 6টা, মনে আছে তো? সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই 6টা অনুপাতের কথা মনে আছে। এই 6টা অনুপাতের সাথে এখন আমরা অনেক কোণগুলোকে বাছাই করে আমরা 5টা কোণকে আমাদের কাছে আদর্শ কোণ বলে আমরা পেয়ে থাকি। এই 5টা কোণের আদর্শ বলার জন্য যেমন এদের মানগুলো মসৃণ, ঠিক তেমনি অন্যান্য কোণগুলোকে এই কোণের দিকে কনভার্ট করা যায়। এই আদর্শ কোণগুলো কি কি একটু মনে রাখবা। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তোমাদের উচ্চতা কোণে যখন আমি ক্লাস নিব ত্রিকোণমিতি পাঠে, তখন এই কোণের আরো ইলাবোরেশন আকার ব্যাখ্যাটা তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? তো আমরা এইখানে যে সম্পর্কটা আমরা দেখতে পাচ্ছি যে ত্রিকোণমিতিক কোণ, বলতো আদর্শ কোণ কয়টা? 5টা। এই 5টা কোণে মান বের করবো। প্রথমত মান শিখবো হচ্ছে আমরা সাইন দিয়ে। তো আমরা মানগুলো বের করার জন্য আমরা টেকনিক শিখবো। এখন টেকনিক গুলো কি কি? 0, 1, 2, 3, 4। আমি আগেই বলেছি আমরা কিন্তু সাইনের মান বের করতেছি। তো সাইনের জন্য কোন কয়টা? 5টা কোণ হবে, এই জন্য 5টা সংখ্যা নিয়েছি। এই 5টার সংখ্যাকে তুমি অবশ্যই একটু মনে রাখবা। 0, 1, 2, 3, 4। এটা সবাইকে তুমি 4 দ্বারা ভাগ করবা। আমি কিন্তু কোন প্রমাণ করছি না, কোণের মানগুলো মনে রাখার কৌশলটা বলছি তোমাদের কাছে। কেমন? তোমাদের জ্যামিতিক আলোচনাটা বা জ্যামিতিক কোণের প্রমাণটাও তোমাদের ক্লাসে আমি দিয়ে দিব। তো দেখো ধারাবাহিক ভাবে, তো এখানে কিন্তু আমরা 5টা সংখ্যা লিখেছিলাম 0, 1, 2, 3, 4, সবাইকে 4 দ্বারা ভাগ করে সবাইকে আমি রুট করেছি।
তাই না? রুট করার পরে এদের কিছু মান তৈরি হয়েছে। কিরকম মান? 0 কে 4 দ্বারা ভাগ করে 0 হয়, আর মনে রাখবা সামথিং বাই 0 মানে অসংজ্ঞায়িত বা অবস্থ মান বলি আমরা, আর 0 বাই সামথিং মানে কিন্তু মানটা বাস্তব, যেটা 0। ওই 0 কে রুট করলে কত আসে? 0 আসে। 1/4 কে রুট করলে কত আসে? 1/2, ঠিক তাই না? 2/4 কে যদি রুট করি মান পাচ্ছি আমরা 1/2। কেন হলো এটা দেখাই। 2/4 তার মানে 2 দুগুণে 4 হয়, 1/2 থাকে, রুট করলে 1 কে রুট করলে 1, 2 কে রুট করলে 1/2। আশা করছি বুঝতে পেরেছো। এবার এটা রুট করলে কত হয়? √3। 4 কে রুট করলে 2 হয়। 3 আর 4 তো কাটাকাটি করা যাচ্ছে না, এখানে কাটাকাটি করা যাচ্ছিল, এখানেও কাটাকাটি করা যায়, থাকে হচ্ছে 1, রুট করলে 1 থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো ম্যাজিকটা কি। এবার আমরা যে মানগুলো বের করলাম, এই মানগুলোর জন্য আমরা একটা তোমাদের কাছে বক্স দাঁড় করে দিচ্ছি আমরা, ঠিক আছে? কেমন বক্স দিচ্ছি আমরা? প্রথমত এই একটা সংখ্যা দিচ্ছি, এত সুন্দর দরকার নাই, মোটামুটি ভাবে একটা বক্স মতো বোঝা গেলেই হবে আর কি। হ্যাঁ, তোমাদের তফাৎটা বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। তারপরে আমি এখানে আরেকটা সংখ্যা একটা টান দিচ্ছি, তো 3টা রেখা পেলে আমরা পেয়ে গেলাম। দেখো এদেরকে আমি আরেকটু ভেঙে ভেঙে দিচ্ছি, এই একটা রেখা, ঠিক আছে? 1টা 2টা 3টা এখানে একটা নিয়ে আসলাম। এগুলো জাস্ট সৌন্দর্যের জন্য আমি উল্লেখ করছি, এগুলো শুধু নিয়ে মধ্যে পড়ে না। দেখো আমরা কি কি পেলাম, আমি বলেছিলাম কিন্তু আমরা সাইনের মান বের করবো, তাই না? তো তাহলে সাইন থিটা, থিটা না, আমরা কোণ দিব কত? সাইন 0 ডিগ্রি, তারপর দিব সাইন 30, কোনো মান নয়, কেমন? সাইন 45, সাইন 60, এগুলো কারা? ওই যে আমাদের আদর্শ কোণ সাইন 90। দেখো কাহিনী কি এবার তাহলে তুমি খুব সহজে বলতে পারবা সাইন 0 ডিগ্রি মান কত? স্যার 0। সাইন 30 কত? স্যার হাফ। সাইন 45 কত? 1/√2। সাইন 60 কত? √3/2। সাইন 90 কত? 1। আবার বলো, সাইন 0 কত? 0। সাইন 30 কত? হাফ। সাইন 45 1/√2। সাইন 60 √3/2। সাইন 90 কত? 1। কি ব্যাপারটা কি ম্যাজিকের মতো মনে হলো না? এবার দেখো তাহলে তার মানে আমি যখন কোনো ক্যালকুলেশনে যাব তখন আমার এই কোণের মানগুলো অবশ্যই আমার কাছে জানতে হবে বা কাজে লাগবে। হ্যাঁ, এগুলোর আমাদের ক্যালকুলেটর বা কিছু ট্রিকি পদ্ধতি আছে, এটাও আমরা শিখে নেবো বা এটার ভিডিও তোমরা আস্তে আস্তে পেয়ে যাবা। বাট হাতে কলমে মানগুলো বের করার জন্য পন্থাটা আমি তোমাদের কাছে এটা দেখিয়ে দিচ্ছি। এবার বলো তো সাইনকে উল্টালে কাকে পাওয়া যায়? প্রশ্ন মনে পড়েছে, সাইন থিটা ইকুয়াল টু 1/cosec থিটা। তাহলে সাইনের মান যা হবে কোসেকের মান ঠিক তার উল্টাটা হবে। সাইন 90 যদি 1 হয়, কোসেক 90 কত? স্যার 1 কে ধরে উল্টালাম, 1/1 পাইলাম, তার মানে 1 হলো। আলটিমেটলি উত্তরটা হলো সাইন 30 যদি 90 যদি 1 হয়, কোসেক 90 ও কিন্তু 1। সাইন 60 যদি √3/2 হয়, কোসেক 60 2/√3। সাইন 45 যদি 1/√2 হয়, তাহলে কোসেক 45 কত? √2/1, আই মিন √2 হবে। বুঝতে পেরেছো না? এবার সাইন 30 যদি হাফ, আই মিন 1/2 হয়, তাহলে কোসেক 30 কত হবে? 2। এখানে খেলা আছে। সাইন 0 যদি 0 হয়, কোসেক 0 কত হবে? 0 নিচে কিন্তু একটা 1 ছিল, তাহলে উল্টে যাবে 1/0। 1/0 মানটা কিন্তু অবাস্তব, যেটাকে আমরা ত্রিকোণমিতিক ভাষায় বলে থাকি অসংজ্ঞায়িত মান। কি বলবো এটাকে আমরা? অসংজ্ঞায়িত মান। তাহলে আমাকে একবার একটু বলো, কোসেক 90 1, কোসেক 60 2/√3, কোসেক 45 √2/1, কোসেক 30 2/1, আই মিন 2, কোসেক 0 অসংজ্ঞায়িত। আচ্ছা, তাহলে সাইন কোসেক চলে গেল। এবার যাচ্ছি আমরা কোথায়? কজে। মনে রাখবা সাইনের যেখানে শেষ হয়েছে, এন্ডিং হয়েছে, এখান থেকে কজের উৎপত্তি হবে। কোন দিকে না থেকে সরাসরি মান লাগা শুরু করো, কজ 0 ডিগ্রি। পাশাপাশি তুমি বলাও শুরু করো, কজ 0 ডিগ্রি মান 1। কজ 30 মান হচ্ছে √3/2। কজ 45 ডিগ্রি মান 1/√2। কজ 60 মান হচ্ছে হাফ। কজ 0 মান কিন্তু অবশ্যই কজ 90, দুঃখিত, cos 90 এটা হবে কত? 0। তাহলে বলো একবার, cos 0 1, cos 30 √3/2, cos 45 1/√2, cos 60 হাফ, cos 90 0। কজের উল্টা কে ছিল? কেন স্যার? sec ছিল, sec, তাই তো? তাহলে cos 0 যদি 1 হয়, sec 0 কত? 1/1, আই মিন 1। cos 30 যদি √3/2 হয়, তাহলে sec 30 কত? 2 কত হবে? √3। cos 45 যদি 1/√2 হয়, sec 45 কত হবে? √2। cos 60 যদি হাফ হয়, sec 60 কত হবে? 2 হবে।
cos 90 যদি 0 হয় sec 90 অসংজ্ঞায়িত। কারণ কি, ওই যে 1/0 চলে আসছে মানটা। দেখো তাহলে আমরা একটা সম্পর্ক থেকে 4টা মান শিখলাম, sin, cos, tan, cos, sec, cosec। এবার যাব হচ্ছে আমরা tan পদে। মনে রাখবা tan পদের জন্য আমরা এখানে সংখ্যা নিব কয়টা? 4টা। কেন স্যার কোন ছিল 5টা? হ্যাঁ, আমি ব্যাখ্যা দিচ্ছি। এই সংখ্যাগুলো কি কি? 0, 1, 3, 9। হ্যাঁ, এদের সবাইকে আমি 3 দ্বারা, এবার tan বের করতেছি, 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করে আমি এদেরকে একটু রুট করে দিব। হ্যাঁ, রুট করার পরে যাই হোক কি মান পাচ্ছি, একটা হচ্ছে আমার 0, 1/√3, তারপরে 1, তারপরে √3। এদের সবাইকে আমি একটা বক্সের মধ্যে আনার চেষ্টা করছি, আনলেই হবে, তাই না? ওকে, আমি আগে বলেছিলাম এটা কিন্তু আমাদের tan এর মান। তোমার একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে স্যার tan কি দোষ করলো, tan এখানে 5টা মান বের হবে। হ্যাঁ, বের হবে। ফর্মুলা লেখা শুরু করো। tan 0, tan 30, এবার কত? tan 45, tan 60, tan 90। যাক বাবা, তাহলে মান কিছু আছে, মান আছে। অগ্নি মনে রাখবা, মানটা হলো অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত আই মিন মনে রাখবা tan 90 সারা জীবন অসংজ্ঞায়িত, ফরম্যাটটা তৈরি হয় 1/0। এটা মনে রাখবা। আরো আমি কিছু বাস্তবিক ব্যাখ্যা দিচ্ছি আমি। তো তাহলে দেখো tan 0 কত? 0। tan 30 কত? 1/√3। tan 45 কত? 1। tan 60 কত? √3। tan 90 কত? অসংজ্ঞায়িত। এবার এই তাহলে আমি শুরু করো cot 0। tan এর শেষ, cot এর শুরু। tan cot 0 অসংজ্ঞায়িত। cot 30 কত? √3। cot 45 কত? 1। cot 60 কত? 1/√3। cot 90 কত? 0। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের ম্যাজিকটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশাবাদী তোমার কাছে পুরো ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়েছে। তোমার যদি আমি আবারও বলছি, তুমি যদি পুরো কনসেপ্টটা আরেকবার যদি একটু তুমি ক্লিয়ার পেতে চাও, আমি আশা করবো তুমি প্রথম থেকে ভিডিওটা আরেকবার একটু না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমার এই যে সময়টা তুমি ইনভেস্ট করলা, এই সময়ের প্রতিদান তুমি অবশ্যই পাবা। তো এখানে আমি একটু কথা বলছিলাম যে কেন এটা অসংজ্ঞায়িত হচ্ছে বা কি কি মান পাচ্ছে, এটা একটু কথা বলছি। তুমি মনে করো কি, আরেকটা ফর্মুলা ছোট ছোট কথা বলছি আমি। আমরা এই যে অনুপাত গুলো যখন পেয়েছিলাম, অনুপাত গুলো থেকে কথা বলছিলাম যে সাইন এর মান কি ছিল? লম্ব বাই অতিভুজ, আরো সংক্ষিপ্ত করলাম। আর কজের মানকে পাচ্ছি আমরা ভূমি বাই অতিভুজ। হ্যাঁ, এখন তুমি যদি সাইনের মানকে তুমি যদি কস দ্বারা ভাগ করে দাও, কি থাকে বলো তো? এবার সাইন সমান ছিল লম্ব বাই অতিভুজ, আর কস সমান ছিল কত? ভূমি বাই অতিভুজ। হ্যাঁ, সংক্ষেপে লিখলাম আমি। এটাকে গুণটা উল্টে দিলাম, লম্ব বাই অতিভুজ গুণ অতিভুজ বাই ভূমি। তার মানে কি থাকে? লম্ব বাই ভূমি থাকে। তো বলতো লম্ব বাই ভূমি মানে কি ছিল? ডেরা লম্বা ভূত, আই মিন ট্যান থিটা। দেখো আরেকটা ম্যাজিক, ট্যান সমান তাহলে আমরা বলতে পারি সাইন থিটা বাই কস থিটা। ট্যান সমান বলতে পারি সাইন থিটা বাই কস থিটা। কি বলবো? তাহলে ট্যানের মানটা ছিল কট। ট্যান যদি সাইন বাই কজ হয়, তাহলে কট থিটা সমান কি হবে? কস থিটা বাই সাইন থিটা। ঠিক এই ম্যাজিকটা সেখানে তোমাদের লাস্ট দেখিয়ে দিচ্ছি আমি এবার। সেটা হলো, মনে করো তুমি সাইন 90 মান পাইলা, এই 90 কে তুমি cos 90 দ্বারা ভাগ করে দিলাম। sin 90 মান কত ছিল বলতো? sin 90 কত ছিল? 1। আর cos 90 ছিল 0। তাহলে কত? 1/0। আমি আগেই বলেছি 0 বাই সামথিং ইজ ইকুয়াল 0, বাট সামথিং বাই 0 অসংজ্ঞায়িত, অনির্ণীয় মান। এই কারণে আমরা একটু আগে তো শিখলাম sin কে cos দ্বারা ভাগ করলে tan হয়, tan 90 মানটা কি হবে? অনির্ণীয়, যেটাকে বলি আমরা অসংজ্ঞায়িত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল হচ্ছে আমাদের আজকের ম্যাজিক ক্লাস। আমি আশা করব তুমি অবশ্যই মানে যদি নবম দশম শ্রেণীর শিক্ষার্থী তুমি হয়ে থাকো, তুমি আদার্স যে কোনো শিক্ষার্থী হলে তোমার এই বেসিকটুকু তোমার কাজে লাগবে। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী হলে তো কথাই নাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তুহিন স্যার তোমাদের কাছে এই ধরনের ক্লাস ভিডিও আমি কিন্তু আমার নতুন ইউটিউব চ্যানেল আমি প্রতিনিয়ত পোস্ট করে যাচ্ছি। তো আমি চাই তোমরা আমার চ্যানেলের সঙ্গেই থাকবা, তুহিনস ম্যাথ একাডেমি।
ঠিক আছে? তোমাদের উৎসাহ অনুপ্রেরণা আমি পাই তোমাদের লাইক বা কমেন্ট দ্বারা, তোমাদের মন্তব্য দ্বারা। ভালো মন্দ যে কোনো মন্তব্য তুমি করবা, সকল প্রকার মন্তব্যটা আমি অ্যাকসেপ্ট করবো, কারণ আমি গণিতের একদম ক্ষুদে শিক্ষার্থী মাত্র। সবাই আমার জন্য দোয়া করবা। আশা করছি আমি তোমাদের কাছে এভাবেই গণিতটাকে একটু সাপোর্ট দিয়ে যেতে পারবো। ইতিমধ্যে যে কটা ভিডিও আমি আপলোড করেছি, প্রত্যেকটা ভিডিও তোমাদের এত মূল্যবান কমেন্ট, আসলে আমি সামনে চলার অনুপ্রেরণা পাচ্ছি। তো তোমাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে পারবো না, কেন জানি তোমাদের কাছে আমি ঋণী হয়ে যাচ্ছি। তো তোমাদের কাছ থেকে এইটুকুই চাচ্ছি আমি। আসলে আমার উদ্দেশ্য কোনো কিছুই না, উদ্দেশ্যটা হচ্ছে আমার খুলনা শহরের শিক্ষার্থীরা বা সারা বাংলাদেশ শিক্ষার্থীরা যদি আমার এই ভিডিও থেকে যদি একটু হলেও উপকৃত হতে পারে, তাহলে এখানে আমার সার্থকতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার শহর খুলনা, আমার দেশ বাংলাদেশ। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো না কেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। তুমি আমার কাছ থেকে যদি গণিতের অল্প একটু হলেও শিখতে পারো, এখানে আমার সার্থকতা। তো সবাই অনেক অনেক ভালো থাকো। আজ যাচ্ছি তাহলে এই পর্যন্তই, কিন্তু আবার যাচ্ছি না, খুব দ্রুত আমি আবার তোমাদের ক্লাস কামব্যাক করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।